আপনারা শুনছেন সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত আম্রপালি উপন্যাসখানির অন্তিম পর্ব। হাসপাতাল সেরে মহিম হালদারের আমহা স্ট্রিটের বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন তখন পড়ন্ত বিকেল 4:30। বাড়ির সামনে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে, অ্যাম্বাসেডর, মারুতি, মা একটি মার্সিডিজ পর্যন্ত। মহিমবাবু একাধিকবার চুনায়ে জয়ী হয়েছে। 10 বছর আগে ইটের পাঁজরা বার করা যে একতলা পৈতৃক বাসভবনে এই রাজনীতির ব্যবসা শুরু করেন, পর দুবার দেশ সেবার অধিকার পেয়ে সে বাড়ি আছে ত্রিতল। একতলায় বেশ বড় একটা হল কামরা, ব্যারিস্টার বা পসরওয়ালা ডাক্তারদের যেমন থাকে। সামনের দিকে একটি প্রতীক্ষাগারে সোফা সেটি, চেয়ার, বেঞ্চি, আর তারপরে অটোমেটিক ডোর ক্লোজার লাগানো টিক প্লাইয়ের ফ্ল্যাশ পাল্লার আড়ালে বাতানুকূল করে সাহেবের চেম্বার, থুরি, এক্ষেত্রে দাদার খাস কামরা। গাড়ি পার্ক করে তালুকদার সাহেব তাপসকে নিয়ে প্রবেশ করলেন বাইরের ঘরে। একাধিক সাক্ষাৎ প্রার্থী অপেক্ষা করছে, বাঙালি এবং অবাঙালি। উনি একধারে গিয়ে বসলেন। তাপস একই সোফায় বসতে ইতস্তত করছিল, উনি হাত ধরে টেনে বসিয়ে দিলেন। একটি লক্কা পায়রা মার্কা ছেলে এসে বাড়িয়ে ধরল ছাপানো স্লিপ বুক। তালুকদার মুখটা ঘুরিয়ে নিলেন। তাপস হাত বাড়িয়ে সেটা নিল। সাক্ষাৎ প্রার্থীর নাম জানালো, প্রফেসর আর তালুকদার, প্রয়োজনের ঘরে অ্যাজ অ্যাপয়েন্টেড। ছেলেটি কাগজটা নিয়ে ভেতরে গেল। পর মুহূর্তে ফ্ল্যাশ পার্লারটা খুলে গেল। দুজন যুবক বার হয়ে এলো। ডানে বাঁয়ে তাকালো না, সোজা বেরিয়ে গেল রাস্তায়। ওদের ভিতর একজনকে চিনতে পারলেন তালুকদার সাহেব। ওই ছেলেটির ফটোই আছে তার অ্যাটাচি কেসে। এখন জিন্সের প্যান্ট নয়, গোল গলা স্পোর্টস গেঞ্জিও নেই গায়ে, কিন্তু মাথার উপর পাখির বাসাটি আছে অবিক্ষত। উনি তাপসের দিকে আর চোখে তাকালেন। তাপসের ঘাড় সোজাই রইল, শুধু চোখ জোড়া ইঙ্গিতপূর্ণভাবে একবার বন্ধ হয়ে খুলে গেল। একটু পরে এলো সেই লক্কা পায়রা। তালুকদারের কাছাকাছি এসে বললে, আসুন স্যার, দাদা আপনাকে ভিতরে যেতে বললেন। 7-8 জোড়া চোখ ওই যারা প্রতীক্ষায় বসে আছেন, খোদায় মালুম কতক্ষণ, ওর উপর পড়ল। তালুকদার ভ্রুক্ষেপ করলেন না, তাপসকে সঙ্গে নিয়ে ঢুকে গেলেন খাস কামরার ভিতর। লক্কা পায়রাও এলো পিছন পিছন। আসুন আসুন প্রফেসর তালুকদার, ওদের কেমন দেখে এলেন? ওদের ওদের মানে কাদের? আপনি তো মেডিকেল কলেজ থেকেই আসছেন। ও হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, তবে স্ট্যাপ কেসটা একটু গোলমেলে, জ্ঞান হয়নি এখনো। আগে না প্রফেসর, দেবু স্ট্রং সিডেটিভে আছে, ডাক্তারবাবু তো তাই বললেন টেলিফোনে। অর্থাৎ মহিম হালদার খোঁজ খবর ঠিকই রাখছেন। হঠাৎ তাপসের দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটি কে প্রফেসর? ঠিক চিনতে পারছি না তো। ও আমাদের কলেজেরই একজন ছাত্র নেতা, তাপস। অ তা ভাই তাপস, তুমি একটু ও ঘরে গিয়ে বসো তো, আমি প্রফেসর তালুকদারের সঙ্গে জনান্তিকে কিছু। ঠিক আছে, আমি ও ঘরে অপেক্ষা করছি স্যার। তাপস বেরিয়ে যায় শশব্যস্তে। মহিম হালদার এবার সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, শুনুন প্রফেসর তালুকদার। প্রফেসর তালুকদার বাধা দিয়ে বলে ওঠেন, দাঁড়ান শুনছি। আচ্ছা, এই ছেলেটিকে ঠিক চিনতে পারছি না তো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা লক্কা পায়রাটিকে দেখিয়ে দেন। ও আমার ছোট ভাইয়ের মতো, সেক্রেটারি আর কি, অনেকদিন ধরে কাজ করছে, পার্টি ক্যাডার। ওর নাম তপেন। অ তা ভাই তপেন, তুমি একটু ও ঘরে গিয়ে বসো তো, আমি ওর সঙ্গে জনান থেকে কিছু বলতে চাই। মহিম হালদার ছানু লোক, ঢোক গিললেন তিনি। তার সঙ্গে চোখে চোখে কথা হয়ে গেল তপেনের। নিঃশব্দে বেরিয়ে গেল সে। এবার তালুকদার সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথম কথাটি, মেয়েটি এখনও আনট্রেসড। মিনিট 10 আগেও আমি টেলিফোনে কথা বলেছি ডক্টর সেনের সঙ্গে। আচ্ছা, ডক্টর সেনকে? ডক্টর অপরেশ সেন, প্রাইভেট প্র্যাকটিশনার, কৃষ্ণার বাবা। কৃষ্ণার মা নেই, বাড়িতে আছেন বাবা, এক ভাই আর ছোট বোন। ডক্টর সেন জানিয়েছেন মেয়ের কোনো হদিশই পাননি নাকি। আমি আইজি ক্রাইমকে টেলিফোনে ব্যাপারটা জানিয়েছি, সমস্ত পুলিশ স্টেশনকে অ্যালার্ট করাও হয়েছে। যে কোনো মুহূর্তে সেই কালো অ্যাম্বাসেডারটা ধরা পড়তে পারে। তা পারে, আবার নাও তো পারে। কিন্তু আমাকে আপনি দেখা করতে বলেছিলেন কেন? কী পরামর্শ করতে? ওই মেয়েটি সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর নিতে। কেমন চরিত্রের মেয়ে সে, আপনি কিছু জানেন? শুনেছি জলসায় নাকি গান গেয়ে বেড়াতো। প্রফেসর তালুকদার সে কথার জবাব না দিয়ে একটি প্রতিপ্রশ্ন পেশ করেন,
জয়ন্ত চৌধুরীর সঙ্গে কি এর মধ্যে আপনার যোগাযোগ হয়েছে আমি এফআইআর লজ করবার পর? হ্যাঁ, কেন বলুন তো? সে কি বলেনি আমি একজন সন্দেহভাজন অ্যান্টি সোশ্যালের নাম লিখেছি? হ্যাঁ, তাও বলেছে, পুরো নামটা জানেন না। আন্দাজে কি দুই একটা নাম। তাই হয় মিস্টার হালদার, অ্যান্টি সোশ্যালদের একাধিক নাম থাকে, এক এক এলাকায় এক একটা। আমি যার কথা বলছি। হঠাৎ মাঝপথে থেমে গিয়ে উনি অ্যাটাচি কেসটা খুলে কালী পুজোর স্মারক পত্রিকাখানা বার করে আনেন। ছবিটা ওর টেবিলে মেলে ধরে বলেন, এই ছেলেটির কথা আমি বলতে চাই। কেউ ওকে জানে লালটু নামে, কেউ লাল্লু, কেউ শুধুই মাস্তান। তা আপনি কি ছেলেটিকে চেনেন? মহিম হালদার তৈরি ছিলেন, বললেন, আমিও এমনটাই আশঙ্কা করেছিলাম। এ একটা সাজানো কেস। কৃষ্ণা সেন আদৌ অপহৃতা হয়নি। আমাদের একজন অ্যাক্টিভ পার্টি ক্যাডারকে ফাঁসানোর জন্য গোটা কেসটা সাজানো। আপনি যে ছেলেটিকে নির্দেশ করছেন, ওর নাম লালটুও নয়, লাল্লুও নয়। ওর নাম লালমোহন বিশ্বাস। ওকে ফাঁসানোর জন্য এর আগেও এভাবে কেস সাজানো হয়েছিল। ভাড়া করা প্রত্যক্ষদর্শীরা ভিড় করে এসেছিল থানায় এজাহার দিতে। তবে এবার ওদের চালে একটা মারাত্মক ভুল হয়ে গেছে প্রফেসর তালুকদার। শুনুন, মহিম হালদার জানালেন, তিনি সকালে তার নিজস্ব গাড়ি নিয়ে বারাসাত গিয়েছিলেন। সকাল 6টায় ওরা রওনা হন, ফিরে আসেন 1টার সময়। গাড়িতে ওর সঙ্গে ছিলেন জগৎবাবু, বিশু মৌলিক, ওর পুত্র এবং ওই লালমোহন বিশ্বাস। অ্যাবডাকশন, তা সে সাজানো কেস হোক বা সত্যিকারের, সেটা ঘটে সকাল 10টায়। সে সময় লালমোহন বিশ্বাস সন্দেহাতীতভাবে বারাসাতে একটা স্থানীয় পার্টি মিটিংয়ে অংশ নিচ্ছে, এমএলএ মহিমবাবুর চোখের সামনে, আরও 7-8 জন পার্টি মেম্বারের চোখের সামনে। একটা দীর্ঘশ্বাস পড়ল প্রফেসর তালুকদারের। তারপর বললেন, ওই লালমোহন বিশ্বাস মশাইকে মিনিট 5 আগে এই ঘরে ছিলেন, আমি এ ঘরে ঢোকার আগে? মহিমবাবু হেসে বলেন, বিশ্বাস মশাই বলার দরকার নেই, ও আপনার ছেলের বয়সী। হ্যাঁ, ছিল। তা হোক, লাল্লুবাবু তো আপনাদের পার্টির সম্মানিত কর্মী তো বটেন। মহিমবাবু গুম খেয়ে যান। তালুকদার উঠে দাঁড়ান, বলেন, আপনার সাক্ষাৎ প্রার্থী অনেকজন বসে আছেন দেখলাম, অযথা আপনারা সময় নষ্ট করব না। চলি তাহলে, নমস্কার। মহিমবাবু জবাব দিলেন না, হাত দুটি জোর করলেন মাত্র। বাইরে এসে তাপসকে নিয়ে রাস্তায় নেমে এলেন। গাড়িতে উঠে বললেন, কৃষ্ণার বাবা ডাক্তার? আগে হ্যাঁ স্যার, ডাক্তার অপরেশ সেন। তালুকদার বলেন, তাপস, আমি বড় ক্লান্ত বোধ করছি। দৈহিক যতটা তার চেয়ে মানসিক। কুয়োভাদিস, কোথায় যাচ্ছি আমরা? শোনো, আমার বোধ হয় একবার ডক্টর সেনের সঙ্গে দেখা করা উচিত ছিল। বাধা দিয়ে তাপস বলে ওঠে, স্যার, আমাদের কলেজে কতজন অধ্যাপক আছেন তা আপনিও জানেন, আমিও জানি। সারাদিন না খেয়ে দিয়ে পেট্রোল পুড়িয়ে কে আপনার মতো সারাটা শহর চষে বেড়াচ্ছে বলুন তো? আপনি ফিরে যান স্যার, আমি কৃষ্ণার বাবার সঙ্গে দেখা করে যাব। আচ্ছা, তাহলে তাকে আমার ফোন নম্বরটা দিও, আর বলো কৃষ্ণার কোনো খবর পেলেই যেন তিনি আমাকে জানান। মঙ্গলবার সকালের দিকে ওর 3টে ক্লাস থাকে, বিকেলটা অফ। দুপুর নাগাদ ফিরতে পারবেন। কলেজে এসে খবর পেয়েছেন মেডিকেল কলেজে 3টে রুগী ভালোর দিকে। কৃষ্ণা সেনের কোনো হদিশ পাওয়া যায়নি। আর গতকাল যে 3টে ছেলে গ্রেপ্তার হয়েছিল তারা সবাই ছাড়া পেয়ে গেছে। পুলিশ কেস চালাবে না। ছাত্র ইউনিয়নের কিছু একটা হয়েছে, থমথমে ভাব। ধর্মঘট ঘোষণা করেনি কোনো পক্ষই, কিন্তু সব বিভাগেই উপস্থিতির হার খুবই কম। বেলা 3টে নাগাদ ডেকে পাঠালেন তাপসকে। জানতে চাইলেন, কি ব্যাপার বলো তো তাপস, কলেজ এমন থমথমে ভাব কেন? একটা ঝড়ের পূর্বাভাস বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ স্যার, ঠিকই আন্দাজ করেছেন। উপরওয়ালাদের ইন্টারপ্রিটেশন জোয়ারদার মেনে নিতে পারছে না, একটা বিস্ফোরণ আশঙ্কা করছি। কিসের ইন্টারপ্রিটেশন? না স্যার, পার্টি লাইনের বক্তব্য কৃষ্ণা সেন একটা সাজানো অ্যাবডাকশনের কেসে অভিনয় করে আত্মগোপন করেছে, পার্টির একজন দক্ষ ক্যাডারকে ফাঁসানোর জন্য। জোয়ারদার কেন, তার দলের অনেকেই এই থিওরিটা মেনে নিতে পারছে না স্যার। সাজানো অ্যাবডাকশন কেসে অমনভাবে কেউ কারো তলপেটে ছুরি মারে না, ওভাবে বোমাও ছোড়ে না। ফলে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছাত্র নেতাদের একটা মতপার্থক্য হয়েছে স্যার। জোয়ারদার আর তার দলের কয়েকটি ইনফ্লুয়েন্সিয়াল ছাত্রনেতা এখন বিক্ষুব্ধ গোষ্ঠীভুক্ত হয়েছে। সে যা হোক, তোমাকে ডেকে পাঠিয়েছি একটা জরুরি কথা জানাতে। বুধ, বৃহস্পতি, শুক্র 3টে দিন আমি ছুটি নিয়েছি।
কলকাতার বাইরে যাচ্ছেন স্যার? না না, বাড়িতেই থাকবো। তুমি টেলিফোনে আমাকে পোস্টেড রেখো। শনিবার আমার সাপ্তাহিক ছুটি। একেবারে পরের সোমবার আমি কলেজে আসছি। ঠিক আছে স্যার। ওকে বিদায় করে উনি বেরিয়ে পড়লেন মার্কেটিংয়ে। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে কলেজ ফিরতে তিনি কিনে নিয়ে যান। ধর্মতলায় ওর একটি ছাত্রের দোকান আছে। সেই দোকানের সামনে গাড়ি রেখে তাকে সজাগ করে চাঁদনি বাজারে ঢুকলেন। প্রথমেই খরিদ করলেন একটা কাঁধে ঝোলানো ব্যাগ। তারপর নানান টুকিটাকি জিনিস কিনে ওই ব্যাগে ভর্তি থাকেন হেয়ার অয়েল, টুথপেস্ট, শেভিং ক্রিম, ভিম পাউডার, ন্যাপথ্যালিন। মাঝারি সাইজ একটা স্টিলের ক্যাশ বাক্সও কিনলেন। সাবধানী মানুষ 10 বা 20 টাকার নোটে 25,000 টাকা বড় কম জায়গা নেবে না। কাগজের প্যাকেটে বেঁধে নিয়ে যেতে চান না উনি। আরও কিনলেন টর্চের এক জোড়া ব্যাটারি, কিছু ফিউজ তার। খোদায় মালুম কি মনে করে ঝালাই কাজের কিছুটা সল্ডারিং লোহাও কিনলেন। তাছাড়া একটা স্প্রিং দেওয়া মজবুত ইঁদুর মারা কল। কেন? ওর বাড়িতে তো ইঁদুরের উপদ্রব নেই। সন্ধ্যা নাগাদ ফিরে এলেন বাড়িতে। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন ছুটি নিয়ে এসেছেন। রুদ্ধদ্বার কক্ষে কদিন কী করলেন তা উনিই জানেন। শুক্রবার সন্ধ্যায় দেখা করতে এলো তাপস। অনেক খবর সে এনেছে। দেবু ছাড়া বাকি দুজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। দেবুর অবস্থা অনেক ভালো। পরের সপ্তাহে সে বাড়ি যাবে। তবে এখনও 2-1 সপ্তাহ তাকে শুয়ে থাকতেই হবে। দেবুর কাছ থেকে গোপন করার চেষ্টা হচ্ছিল কৃষ্ণার খবরটা, কিন্তু সে জেনে ফেলেছে। উপায় নেই। আর একটা বড় খবর হচ্ছে জোয়ারদার রিজাইন দিয়েছে। সে সদল বলে এখন বিক্ষুব্ধের দলে। সতীশকে বোধহয় এবার ওরা ইউনিয়নের সেক্রেটারি করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কৃষ্ণা সেন বাড়ি ফিরে এসেছে। এসেছি? কখন? কিভাবে? কাল রাত 3টেয় স্যার, একটা কালো অ্যাম্বাসেডারে। বিচিত্র ঘটনাচক্র। রাত 2:30 নাগাদ একটা অ্যাম্বাসেডার গাড়ি এসে দাঁড়ায় ডক্টর অপরেশ সেনের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে আসে 2-3টি ছেলে। কলিং বেল বাজায়। ওদের ঘুম ভেঙেছিল ঠিকই, কিন্তু সাড়া দিতে চাননি। কিন্তু ও পক্ষ বেপরোয়া। চিৎকার চেঁচামেচিতে পাড়ার আশপাশে বাড়িতে আলো জ্বলে ওঠে। ডাক্তার সেনদিতলে ঝোলা বারান্দে গিয়ে ঝুঁকে পড়ে জানতে চান, এত রাত্রে তোমরা হল্লা করছো কেন? আরে রোগী নিয়ে এসেছি স্যার, দর খুলুন। হাসপাতালে নিয়ে যাও, এত রাত্রে আমি রোগী দেখি না। আরে রোগী যে আপনার সোনাজ্জাদ মেয়ে গো ডাক্তার সাহেব, তার বডি নেবেন না? বডি? আরে জিন্দা কি মুর্দা নেমে এসে সচক্ষে দেখুন বাবা। লোকটার কথা জড়িয়ে যাচ্ছে। হয় অত্যাধিক মদ্যপান করেছে অথবা মদ্যপের অভিনয় করছে। আধো অন্ধকারে দেখা যায় অত্যন্ত স্বাস্থ্যবান স্বর্ণামার্কা একজন তরুণ। কালো রঙের চোঙা প্যান্ট তার পরিধানে। তার পাশে দাঁড়িয়েছিল আর একজন। সে ঊর্ধ্বমুখে আকাশকে সম্বোধন করে বললে, এবার আর কোনো শুয়োরের বাচ্চা যদি এখন টেলিফোন ছয়, তবে কাল সূর্যি ডোবার আগেই তার লাশ ফেলে দেবো বাইরে। আয় আয়, তোরা ঘর করে দিলে কি দেখছিস না? সার্কাস? আল্লাহ! গাড়ির উল্টো দিকে একটা বাড়ির ভেনিশিয়ান খড়খড়ি পাল্লা তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। গাড়ির ভিতর থেকে কে একজন মুরব্বী ভারী গলায় হুকুম দিল, কেন বেহুদা ঝুটঝামেলা করছিস বে? বডিটা রোয়াকে নামিয়ে দে। যে পয়দা করছে সে শালা সমঝে নেবে জিন্দা না মুর্দা। ডাক্তার মানুষ এটুকু বুঝবে না? 2-3 জন ধরাধরি করে একটা অচেতন নারীদেহ রোয়াকে নামিয়ে দিল। তারপর ওরা ওই গাড়ি চেপে চলে যায়। ডক্টর সেন এসে মেয়েকে ঘরে তুলে নেন। না, মৃতদেহ নয়, অজ্ঞান হয়েছিল জোরালো ঘুমের ওষুধ খাওয়ানোতে। বেলা 10টা নাগাদ তার ঘুম ভেঙেছে। তার আগেই একজন পরিচিত লেডি ডাক্তারকে দিয়ে ডক্টর সেন কৃষ্ণাকে পরীক্ষা করিয়েছিলেন। তার ঘুমন্ত অবস্থাতেই যা আশঙ্কা করা গিয়েছিল তাই, স্টিচ দিতে হয়েছে। জ্ঞান ফিরে আসার পর কৃষ্ণা কারোর সঙ্গে একটা কথাও বলেনি, কিছু খায়নি পর্যন্ত। তালুকদার নতনেত্রে শুনছিলেন এতক্ষণ। তাপস থামতেই চোখ তুলে তাকান, বলেন, তারপর ডক্টর সেন পুলিশকে জানিয়েছেন? না স্যার, তবে পুলিশ খবর পেয়ে গেছে। সারাদিন সারা রাত সে অভুক্ত আছে? হ্যাঁ স্যার, শুধু তাই নয়, মৌনও। এখনো পর্যন্ত সে কোনো কথা বলেনি স্যার, কোনো প্রশ্নের জবাবও দেয়নি। ও বোধহয় নির্বাক অনশনে মৃত্যুবরণ করতে চায়। তালুকদার নীরব রইলেন।
স্যার, আপনি একবার চেষ্টা করে দেখবেন স্যার। আমি আমি কি চেষ্টা করে দেখব? ওর অনশন ভাঙাতে? আমাকে তো সে সেভাবে চেনে না। তার বাবা, ছোট বোন, ভাই যেখানে ওকে রাজি করতে পারেনি। তা বটে স্যার। প্রফেসর তালুকদার সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে নিশ্চুপ বসে থাকেন। তাপসও নীরবতা ভঙ্গ করে না। যেন অনেক অনেক দূর থেকে তালুকদার হঠাৎ প্রশ্ন করেন, তাপস, গত বছর আমাদের সোশ্যালে কৃষ্ণা কোন রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছিল তোমার মনে আছে? তাপস জবাব দিল না, বাহুল্য বোধে। এ কথা কি কারো মনে থাকতে পারে? তালুকদার বললেন, দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারই সেথা নিবিড় করে ধরিব হে। শনিবার রাত 8:30টায় যথারীতি টেলিফোন করল লোকটা। প্রশ্নমাত্র বিস্তারিত নির্দেশ দিয়ে গেল। টাকাটা হস্তান্তরিত করতে হবে ভবানীপুরে নর্দার্ন পার্কে, রবিবার দুপুরে কাঁটায় কাঁটায় বেলা 2:30। নর্দার্ন পার্কটা কোথায় শুনুন বলি। শরৎ বসু রোড ধরে উত্তরমুখ আসছেন দেশপ্রিয় পার্ক থেকে। কেমন তো? পদ্মপুকুরের পরের স্টপেজ চক্রবেড়িয়া। সেখান থেকে জাস্টিস চন্দ্রমাধব রোড ধরে পশ্চিমমুখ চলতে হবে। বাঁ হাতে গুজরাতিদের মেটার্নিটি হোমটা পার হলে তারপরে নর্দার্ন পার্ক। তার উত্তর পূর্ব কোণের গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। পার্কের দক্ষিণ পূর্ব প্রান্তে নেতাজি সুভাষচন্দ্রের ধুতি পাঞ্জাবি পরা দণ্ডায়মান মূর্তি। তার পাদমূলে একটু দূরে একটি বেঞ্চি পাতা, উপরে ছাউনি। ভর দুপুরে সেখানে জনমানব থাকবে না, সেখানেই ও প্রতীক্ষা করবে। নেহাত ঘটনাচক্রে তখন যদি ওখানে কোনো বেগানা লোক কেউ থাকে, তাহলে ও বসে থাকবে আশপাশের কোনো ফাঁকা বেঞ্চিতে। পরিধানে জিন্সের জীর্ণ প্যান্ট, ঊর্ধ্বাঙ্গে পাকা টমেটো রঙের স্পোর্টস গেঞ্জি, পায়ে হান্টিং শু, মাথায় ইলাস্টিক ব্যান্ড বাঁধা পিচবোর্ডের হুড। ওই ক্রিকেট মৌসুমে যা ইডেন গার্ডেন্সে হাজারে হাজারে দেখতে পাওয়া যায়। এমন বিচিত্র সাজ পোশাকে ওই ভর দুপুরে ওই পার্কের বেঞ্চিতে দ্বিতীয় ব্যক্তি থাকার সম্ভাবনা নেই। ভুল হতেই পারে না, তবু সাবধানের মান নেই। ছেলেটি প্রফেসর তালুকদারকে চেনে, ওকে দেখতে পেলেই এগিয়ে এসে জিজ্ঞাসা করবে, কটা বাজে স্যার? আমার হাতঘড়িটা বন্ধ হয়ে গেছে। উনি লক্ষ্য করে দেখে নেবেন ওর হাতে শুধু ব্যান্ডই আছে, ঘড়ি নেই। তখন আদান প্রদান হবে। ছেলেটি ওকে প্রথমে দেবে খোলাখামে 1 সেট ছবি। সেটা যাচাই করে নিয়ে উনি বার করে দেবেন রসিদ আর স্ট্যাম্প প্যাড। টিপছাপ দেওয়া শেষ হলে উনি ওর কাঁধের ঝোলা ব্যাগটা থেকে টাকার বান্ডিলটা বার করে দেবেন। সেটা যেন কাগজে ভালো করে জড়ানো ও দড়ি দিয়ে বাঁধা থাকে। তালুকদার জানতে চান, তুমি বারে বারে ছেলেটি ছেলেটি বলছো কেন? তার মানে কি বলতে চাও তুমি নিজে আসবে না? আগে না স্যার, এত বড় মূর্খামি আমি করব না, নিজেই আসব। মূর্খামি কেন বলছো? ধরুন আমি রাম শ্যাম যাদুকে পাঠালাম, আর শালা ফিরে এসে বললে, প্যাকেটটা নিয়ে এসেছি গুরু, কিন্তু তাতে একখানা নোটও নেই, শুধুই পুরনো কাগজ ঠাসা। তখন তখন কি করে বুঝবো কোন শালা তঞ্চকতা করলো, আপনি না আমার চেলা? তার মানে তুমি টাকাটা গুনে নেবে না? কেমন করে নেব স্যার? ভর দুপুরে স্বয়ং নেতাজির পায়ের তলায় বসে ওখানে ব্ল্যাকমেলিংয়ের নোট আমি গুনতে পারি স্যার? গোনা শেষ হতে হতে তো দেখবো স্টেন গানধারী পুলিশে নর্দার্ন পার্ক ছেয়ে ফেলেছে। আই সি। কিন্তু আমি যদি তোমাকে 25-এর বদলে 20 দিই? 20 যখন দিতে পারছেন না স্যার, 20ও দিতে পারবেন না। নেগেটিভের হাইড্রোজেন বোমা যে আমার হেফাজতেই রয়ে গেল স্যার, বুঝেছেন? অধ্যাপক তালুকদার নীরবে কি যেন ভাবতে থাকেন। কী হলো স্যার, জবাব দিলেন না যে? আপনি লাইনে আছেন তো? বৃদ্ধ গম্ভীরভাবে বলেন, আছি। মন খুলে তোমাকে একটা কথা বলতে চাই মাস্তান। হয়তো তুমি আমার ছেলের বয়সী, তাই কথাটা না বলে থাকতে পারছি না। তুমি আমাকে এই নোংরা কাজটা করতে বাধ্য করো না মস্তান, এতে তোমার ভালো হবে না। টেলিফোনে ভেসে এলো উদ্ধত যুবকের অট্টহাস্য। বললে, ঠিক আছে ঠিক আছে, আমার নরক যন্ত্রণার কথা আপনাকে ভাবতে হবে না স্যার। আপনি শুধু নিজের ভালো মন্দের কথা চিন্তা করুন। আপনাকে বরং একটা শেষ কথা বলে নি স্যার, পুলিশে খবর দিলে কিন্তু খেল খতম। কলেজে কেমিস্ট্রি লেকচার থিয়েটার ক্লাসের মধ্যেই আপনার লাশ ফেলে দেবো।
আমার সঙ্গে বেইমানি করে কেউ কখনো পার পায়নি স্যার। 3টে ডাকাতি, 5টা রেপ কেস আর দুটো খুনের মামলা আমার মাথায় ঝুলছে, বুঝেছেন? তার ভিতর একটা আবার পুলিশ, একসালা পুলিশ কেদ্দানি দেখাতে গিয়ে আনফর্চুনেটলি আমার গুলিতেই ফৌত হয়েছিল। তবু দেখুন, আমি জামিনে ছাড়া। পুলিশ আজও কোনো আই উইটনেস জোগাড় করতে পারেনি। পারবে কোথা থেকে? সাক্ষী দিতে রাজি হলেই তো সে শালা হাফিজ। তাই পুলিশ ডিপার্টমেন্টে আমি শালা অচ্যুত, বুঝেছেন? বৃদ্ধ অধ্যাপক গম্ভীর হয়ে বললেন, তুমি কি আমাকে ভয় দেখাতে চাইছো মস্তান? আগে না, আগে না। কলেজে আপনার খুব সুনাম শুনি কি না? সবাই বলে আট্টেকি খুব সৎ, প্রচণ্ড সাহসী, তার নাকি দারুণ বুদ্ধি। তাই আপনাকে একটু সাবধান করে দিচ্ছি, এই আর কি। ওসব থানা পুলিশের ন্যাকড়াবাজিতে যাবেন না স্যার, জানে মারা যাবেন। আর যদি পলিটিক্যাল দাদা টাদা থাকে, ওই যারা হাতে মাথা কেটে থাকেন, তাদের কাছেও নয়। জানেনই তো, 5টি বছর মাথা কাটার পর ওরা ভিক্ষাপাত্র হাতে পথে নামেন, দেশ সেবা করবার আর্জি নিয়ে। আপনার ভোটটা আমাকে কাইন্ডলি দেবেন স্যার। তা সেই দেশ সেবকদের টিকেই বাধা আছে আমাদের কাছে, বুঝেছেন? নিঃশব্দে রিসিভারে টেলিফোনটা নামিয়ে রাখলেন। বুঝতে পারেন ও মিথ্যে ভয় দেখাচ্ছে না, মৃত্যু ওকে টানছে। তাই সগর্বে ও ঘোষণা করেছে ও কীর্তি কাহিনী। এটাই এখন স্বাধীন ভারতবর্ষের ট্র্যাজেডি। ইংরেজ অপশাসনের হাত থেকে দেশটাকে স্বাধীন করতে যারা প্রাণপাত করেছিলেন, কালের ধর্মে তারা ধীরে ধীরে অপসৃত হচ্ছেন ইতিহাসের নেপথ্যে। এখন এগিয়ে আসছে আর এক জাতির অপশাসক, স্বার্থান্ধ, স্বজন পোষক, মিথ্যাচারী। দেশ শাসকের নামে দেশ শোষণ করতে তারা হিটলারের পদ্ধতিতে পোষে নিজ নিজ দলের গেস্টাপো বাহিনী। গুন্ডা, মাস্তান, মাসলম্যান, প্রফেশনাল খুনি। পলিটিক্স আজকের দিনে সবচেয়ে লাভজনক ব্যবসা। শ্রদ্ধায় মাথা নোয়াতে ইচ্ছে করে এমন দেশসেবক আজও কচ্ছিৎ দেখা যায়। তারা অব্যতিক্রম দেশের নির্বাচনে প্রার্থী হন না। হয় গান্ধীবাদী, নয় সুভাষবাদী, অথবা অগ্নিযুগের শেষ অবশেষ। তারা ক্লান্ত, তারা বিভ্রান্ত। তারা খবরের কাগজও পড়েন না, ভোট দিতেও যান না। কাকে ভোট দেবেন? দেশের ভালো মন্দ নির্ধারণ করেন, দেশ শাসক তথা দেশ শোষণ করেন আপনার আমার নির্বাচিত প্রতিনিধির দল। পাছে আমরা নির্বাচনে ভুল করে বসি, তাই দেশ সেবক জনপ্রতিনিধিরা নানান ব্যবস্থা করে রেখেছেন। শাসক দলের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললে ওরা সে কণ্ঠকে নীরব করিয়ে দেন, লেলিয়ে দেন পোষা গুন্ডা। গৌরবে তাদের বলা হয় পার্টি ক্যাডার। দিল্লি শহরের পথে ঘাটে নাটক করে বেড়াতো একটি প্রাণবন্ত তরুণ, সস্ত্রীক, মাত্র 35 বছর বয়স তার, জন্মসূত্রে মুসলমান। মুশকিল এই, আহাম্মকটা সাম্যবাদী। বোঝো বখেরা, কী দরকার তোর এই চূড়ান্ত অসাম্যের দেশে সাম্যবাদ নিয়ে আমড়াগাছি করবার? মিল মালিক কী কায়দায় মজদুরকে শোষণ করে, বড় জোরদার কিভাবে বর্গাদারকে ভূমিহীন মজুর চাষিতে রূপান্তরিত করে, ডাইনাস্টিক রুলে দেশ শাসক কীভাবে দেশ শোষক হয়ে যায়, তা নিচে কুদে দেখালে কি তোর 4টে হাত গজাবে? পার্টি মস্তান গোপনে হুমকি দিলেন, বন্ধ করিয়ে নাটঙ্গি খেল। মূর্খটা শুনল না। পড়ে লিখে ইনসান, রাইট টু পারফর্ম নামে একখানা কিতাব লিখেছে আংরেজিতে। পড়ে দেখো, কি দারুণ বিদ্যে। পোষ মানলে বকরি, নকরি, ছুকরি সবই পার্টি থেকে দেওয়া হতো। লেকিন শুনল না। অগত্যা একদিন পথনাটকের মাঝখানে ট্রাকে চেপে হামলা করল গেস্টাপো বাহিনী। ঝাঁপিয়ে পড়ল নাটকের কুশীলবদের উপর। ওর ঔরত্বের জানে বেঁচে গেল, কিন্তু ও জান বাঁচাতে শেখল না। কেয়া আফসোস কি বাত! শত শত দর্শকের সামনে লুটিয়ে পড়ল নাট্যকর। কলিজার খুনে ভেসে গেল দিল্লির রাজপথ। আদালতে মামলা উঠল। পার্টি পেপার ব্যতীত সমগ্র ভারতের সংবাদপত্র এই নৃশংস বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানালো। মায় সারা ভারত টিভি স্ক্রিনে দেখল চলচ্চিত্র উৎসবে সাবানা আজমি প্রতিবাদে মুখর হয়ে উঠল। শাসক দলের বেইজ্জতি চূড়ান্ত। এমনকি দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে স্টেটমেন্ট দিলেন, हमें कदम उठाना चाहिए कि ये गुंडा लोगों की बदमाशी बंद किया जाए। কদম কতটা উঠেছিল প্রফেসর তালুকদার জানেন না, তবে কর্দম উঠেছিল অনেকটাই। আদালতে যখন মামলা উঠল,
তখন সহস্র দর্শকের ভিতর একটিও প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় সমান্তরাল ঘটনা ঘটে গেল ওর নিজের শহরে। এই তো সেদিন কেন্দ্রীয় সরকারের একজন পদস্থ মধ্যবয়সী মহিলা অফিসারকে রেড ক্রস ছাপমারা গাড়ি থেকে টেনে নামানো হলো। এক হাট লোকের সামনে মস্তান পার্টি ওই মহিলাকে বিবস্ত্র ও হত্যা করল। এ ভদ্রমহিলা কিন্তু দিল্লির সেই তরুণ নটুয়ার মতো কোনো একটা রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে রাস্তায় নামেননি। সমাজ কল্যাণ দপ্তরে তিনি এক সম্মানীয় অফিসার, সরকারি কাজে ট্যুরে বেরিয়েছিলেন, রাজনীতির ধারে কাছে নেই। তবে হ্যাঁ, দুর্জনে বলে তিনি নাকি একটি তদন্তও করছিলেন। এক আন্তর্জাতিক সংস্থায় বিনামূল্যে প্রেরিত ঔষধপত্র কিভাবে চোরাবাজারে বিক্রয় হচ্ছে সে বিষয়ে তদন্ত। এবারেও হাটের কেন্দ্রবিন্দুতে অনুষ্ঠিত ওই নাটকের দুঃশাসন কর্তৃক দ্রৌপদী বস্ত্রহরণ পালার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। হত্যার সময় হাজার হাঁটুরে যে চোখ খুলেছিল এমন প্রমাণ নেই। তবে কমিশনের সামনে কেউ যে মুখ খুলবার সাহস পায়নি তার প্রমাণ আছে। আমরা শুনলাম আদালতে নয়, আদালতের বাইরে এমন তো হয়েই থাকে। ফলে ওই অজ্ঞাত পরিচয় মস্তান যা দাবি করছে তা মিথ্যা আস্ফালন নয়, সত্যই ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ের আড়ালে যথেচ্ছাচার করে যাচ্ছে। যুগ যুগ জিও আইনে করে যাবেও। ছেলেটা কথা প্রসঙ্গে ওকে আর কেটি নামে অভিহিত করেছে, অর্থাৎ ছাত্রমহলে ওর যাতায়াত আছে। এ কথা নিশ্চিত ও যদি কেমিক্যাল ল্যাবের ভিতর অথবা লেকচার থিয়েটারে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওকে গুলি করে মেরে ফেলে, তারপর শীষ দিতে দিতে কলেজ থেকে বেরিয়ে যায়, মোটর বাইকে চেপে হাওয়া হয়ে যায়, তাহলে পরে পুলিশ রোল কলে খাতা মিলিয়ে 41টি ছাত্রছাত্রীদের মধ্যে একটিও প্রত্যক্ষদর্শী উদ্ধার করতে পারবে না। এই আজকে সমাজ ব্যবস্থা। আদর্শের জন্য মরতে উনি ভয় পান না, কিন্তু কিন্তু প্রণতি, তার কি হবে যদি এই অসম যুদ্ধে সাহসিকতা দেখাতে গিয়ে? না, উপায় নেই, ছোকরার প্রস্তাব মেনে নিতেই হবে। 25,000 টাকার জন্য দুঃখ করছেন না, ওর কোনো ওয়ারিশ নেই। প্রণতির আজীবন ভরণ পোষণ সেবা যত্নের জন্য টাকা জমা দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, যদি দৈবাত ও নিজের ডাক আগে এসে যায়। বাকি অর্থের কিছুটা পাবে তোতন, বাকিটা শ্রীরামকৃষ্ণ মিশন। 25,000 টাকার অঙ্কটা সেদিক থেকে কিছুই নয়। বেদনা দুতরফা। এক, ওই নরকের কীটের কাছে হার মানা, এদিকে মাস্তানোকে দহন করছে, আর ওদিকে লালমোহন কৃষ্ণার বডি নামিয়ে দিচ্ছে তার বাপের দাওয়ায়। উনি প্রতিবাদ করতে পারছেন না। দুই, নিজের ভ্রান্তি। উনি সঠিক কেমিক্যাল অ্যানালিসিস করতে পারলেন না। সোজা কথায় বেলোয়ারি কাজকে হীরকখণ্ড বলে ভুল করলেন আজন্ম অদ্বিতীয় কেমিস্ট্রির অধ্যাপক। ভুলটা হলো কখন, ঠিক কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ও যখন বললে, তোমাকে তোমারই অস্ত্রে বধ করবো এবার, বলো তো অধ্যাপক, বুদ্ধ যুগে একজন অজনী সম্ভবত জনপদ কল্যাণী সেকালীন শ্রেষ্ঠ ভেষজাচার্যকে গর্ভে ধারণ করে। হ্যাঁ, তখনই, ঠিক তখনই ওর সব ভুল হয়ে গেল। উনি দৃঢ় মুষ্টিতে ধরে ফেলেছিলেন অর্ধ অনাবৃতার বাহুমূল। না না, কামপরবশ হয়ে নয়, তবে হ্যাঁ উত্তেজনায়। ওর মনে পড়ে গিয়েছিল মাতা আম্রপালির কথা। হ্যাঁ, রূপোপজীবনী রাজনটি আম্রপালি নয়, বৌদ্ধ ভিক্ষুণী মাতা আম্রপালি। আম্রপালি, তার জন্ম নিয়ে নানান কিংবদন্তি। বিনয় পিটক অনুসারে তিনি স্বয়ম্ভূ অজনী সম্ভবা। বৈশালী নগরী তখন লিচ্ছবিদের রাজধানী। সেই নগরী প্রান্তে এক আম্রকাননে পূর্ণ যৌবনারূপে আম্রপালির আবির্ভাব। সকল কলা পারঙ্গমা এই উর্বশী বিনিন্দিতাকে মহিষী করার জন্য একযোগে লিচ্ছবি রাজের কাছে আবেদন করলেন প্রতিবেশী রাজন্যবর্গ। সকলেই মহাক্ষত্রপ, ক্রৌঞ্চ, শাক্য, মগধ, পাঞ্চাল। অযুত পাণিপ্রার্থীর ভিতর মাত্র একজনকে সন্তুষ্ট করা সম্ভব, মগধ ব্যতিরেকে, কারণ মগধরাজ বিম্বিসার লিচ্ছবিদের শত্রু। কিন্তু বাদবাকি সবাই যে তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে। লিচ্ছবি মহারাজ তখন গণ এর শরণ নিলেন। গণ হচ্ছে সিটি কাউন্সিল, নগর প্রধানদের পঞ্চায়েত। গণ নির্দেশ দিলেন,
আম্রপালি হবে জনপদ কল্যাণী, শত্রু ভিন্ন সর্বজন ভোগ্যা। আম্রপালি হলো শৈরিনী, আম্রপালি হলো রাজনটী। নগরীর রাজপুরুষ শ্রেষ্ঠী তো বটেই, বিদেশি ক্রৌঞ্চ, সাক্ষ্য, পাঞ্চালে সওদাগরেরা অর্থমূল্যে এই নাগরীর সঙ্গী হবার সৌভাগ্য লাভ করল। এমনকি লিচ্ছবি প্রহরীদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে স্বয়ং মগধরাজ বিম্বিসারও গঙ্গা পার হয়ে রাত্রিবাস করে যেতেন ওই পর্ণাঙ্গনার প্রমোদ ভবনে। ভাগ্যের এমনই বিড়ম্বনা, ওই শত্রুরাজ বিম্বিসারের ঔরসেই গর্ভবতী হল আম্রপালি। পুত্রের নাম জীবক, কিন্তু লিচ্ছবিরাজের আদেশে তার চূড়াকরণ হলো না, বিদ্যারম্ভ হলো না। মাতার কাছে সর্ববিদ্যা অধ্যয়ন করতে থাকে জীবক, পরবর্তীকালের শ্রেষ্ঠ ভেষজাচার্য। আমাদের কাহিনীর কালে আর্যাবতের শ্রেষ্ঠ মানুষ সাক্ষ্য সিংহ, তিনি তখন পরিব্রাজক, কিন্তু রাজচক্রবর্তী মগধাধিপতি বিম্বিসার, জাহ্নবীর দক্ষিণ পারে পাটলিপুত্র, উত্তরে বৈশালী। দিন যায়, আম্রপালি এখন তার বিশাল প্রমোদ ভবনে অন্তরীণ। কেউ তার সন্দর্শনে যেতে পারে না রাজ আদেশে, কারণ আম্রপালি শত্রুপুত্রকে গর্ভে ধারণ করেছে, বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, তাই স্বগৃহে অন্তরীণ। তারপর একদিন বৈশালীতে এলো গুরুত্বপূর্ণ সংবাদ। ভগবান বুদ্ধ চলেছেন কুশীনগর বৈশালীর উপর দিয়ে, এক রাত্রে তিনি বাস করে যাবেন মহানগরীতে। মহাপরিব্রাজক তখন অতি বৃদ্ধ, সঙ্গে আছে মহামৌদ্গল্যায়ন, সারিপুত্র এবং আনন্দ। লিচ্ছবিরাজে ধন্য হয়ে গেলেন। রাজপ্রাসাদ সুসজ্জিত করা হলো এই আশায় যে সাক্ষ্য সিংহ সপার্শ্বদ সেখানেই রাত্রিবাস করবেন। নগর প্রান্তে আম্রকাননে উন্মুক্ত আকাশের নিচে বিশ্রাম নিচ্ছেন সপার্শ্বদ তথাগত। সমস্ত নগরী নরনারী সে সন্ধ্যায় সমবেত হয়েছে ওই আম্রকাননে পরম কারুণিকের দর্শনে। এমনকি কি দুঃসাহস, সেই জনারণে অবগুণ্ঠনে মুখ আবৃত করে উপস্থিত হয়েছে ওই পাপিষ্ঠা! কি অপরিসীম দুঃসাহস! কানিন পুত্রটিকেও নিয়ে গেছে সঙ্গে করে। দীর্ঘ সময় অতিবাহিত হলে লোকোত্তমের ধ্যানভঙ্গ হল। জনতার প্রথম সারি থেকে একযোগে দণ্ডায়মান হলেন লিচ্ছবিরাজ মহানাম, নগরশ্রেষ্ঠী এবং গণপ্রধান। সকলেই চাইছেন সপার্শ্বদ বুদ্ধদেবকে আমন্ত্রণ করতে, কিন্তু তারা কিছু নিবেদন করবার পূর্বেই জনতার লক্ষ্য হল মহাকারণিকের করুণাঘন দৃষ্টি নিপতিত হয়েছে জনারণ্যের শেষ প্রান্তে এক অন্তেবাসিনীর উপর। সাক্ষ্য সিংহ সহসে বললেন, আম্রপালিকে বৈশালী নগরীতে অদ্য রাত্রি অতিবাহিত করতে চাই। তোমার সর্বতোভদ্রে আমাদের ভিক্ষু কয়জনের ঠাঁই হবে আম্রপালিকে? পরিবর্তে সভাস্থলে বজ্রপাত হলেও জনতা এমন বিদ্যুৎস্পৃষ্ট হতো না। সর্বতোভদ্র, সর্বশ্রেষ্ঠ ভদ্রাসন, ঘৃণিত দেহোপজীবিনীর গণিকালয়। আম্রপালি উঠে দাঁড়ালো, কয়েক পদ অগ্রসর হয়ে এলো, কি যেন বলতে গেল, পারল না। ঠোঁট দুটি নড়ে উঠল তার। নত জানু হয়ে বসে পড়ল মহামানবের পদপ্রান্তে। মহাভিক্ষু সারিপুত্র বললেন, জীবক মাতা, ভগবান বুদ্ধ তোমার আতিথ্য ভিক্ষা করছেন, তুমি তাকে আমন্ত্রণ করবে না? না, পারবে না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। সেই পতিতালয়ে গণিকা আম্রপালি কেমন করে আহ্বান জানাবে লোকোত্তমকে? হতভাগিনী তার অনিন্দ আননটি নীরবে নামিয়ে রাখে সহস্রদল পদ্মের মতো যুগল চরণে। আযৌবনের অযত পুরুষ স্পর্শের পুরীষ অশ্রুর বন্যায় ধৌত হয়ে গেল। লিচ্ছবিরাজ ও গণের পরাজয় ঘটল। সেই ঘৃণিতা দুর্বিনীতা রাজনটি যে আশ্রয় দিয়েছিল লিচ্ছবিদের চিরশত্রুকে আপন শয়নকক্ষে, যে সেই মহাপাষণ্ডের বীর্যকে 10 মাস গর্ভে ধারণ করে পাপের পসরা পূর্ণ করেছে, সেই কলঙ্কিনীর হল জয়। ভগবান বুদ্ধ সশিষ্য অতিথি হলেন নটির প্রমোদ ভবনে। পিটক্কার বলেননি, আহা, কেন বলেননি? সেই অবাক রাত্রিতে মহাকারণে কি উপদেশ দিয়েছিলেন রুদ্ধদ্বার কক্ষে ওই হতভাগিনী কানিনপুত্রের জননীকে? বস্তুত আদৌ কোনো উপদেশ যে তিনি দিয়েছিলেন তারও উল্লেখ নেই, ইঙ্গিতও নেই। বোধ করি সে রাত্রে আম্রপালির অন্তরে মুক্তির জন্য
এমন একটি ঐকান্তিক আকুতি তিনি লক্ষ্য করেছিলেন যার জন্য মৌখিক উপদেশ ছিল বাহুল্য। রবিবার ছুটির দিন, তবু সকাল সকাল দুটি খেয়ে নিয়ে বেলা 1:30 নাগাদ বাড়ি থেকে বার হবার জন্য প্রস্তুত হলেন। হাতে ছাতা, কাঁধে ঝোলা ব্যাগ, তার ভিতর স্টিলের সেই ক্যাশ বাক্স ছাড়াও ছিল একটা স্ট্যাম্পেড আর একখণ্ড কাগজে সেই স্বীকৃতি, পত্রবাহকের নিকট ব্ল্যাকমেলিং বাবদ প্রথম ও শেষ কিস্তি হিসাবে 25,000 টাকা 10 ও 20 টাকার নোটে বুঝিয়া পাইলাম। গোটা গোটা হরফে রসিদটা লিখতে লিখতে প্রফেসর তালুকদারের মনে হয়েছিল তিনি বোধহয় ব্ল্যাকমেলিংয়ের ক্রিমিনোলজির ইতিহাসে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করে গেলেন। রসিদ নিয়ে ব্ল্যাকমেলিংয়ের প্রথম ও শেষ কিস্তি মেটানো। নিজের গাড়ি গ্যারেজ থেকে বার করলেন না, সব কিছু গুছিয়ে নিয়ে মায়ের জুতোর ফিতেটা বেঁধে রামুকে বললেন একটা ট্যাক্সি ডেকে আনতে। ভবানীপুরের পদ্মপুকুরে যাবেন। ট্যাক্সি এসে দাঁড়ালো দরজায়। ডানে বায়ে দেখে নিয়ে সাবধানী প্রৌঢ় মানুষটি ছাতা বগলে ব্যাগ কাঁধে ট্যাক্সিতে উঠে বসলেন। দুপুরের ফাঁকা রাস্তা, গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ, শরৎ বসু রোড ধরে চক্রবেরিয়ার মোড়ে পৌঁছতে সময় লাগলো 22 মিনিট। শরৎ বসু আর চক্রবেরিয়ার মোড়ে ব্যাংক অব ইন্ডিয়ার বিপরীতে ট্যাক্সিটাকে থামালেন। তখন 2:10, এখনও 20 মিনিট সময় হাতে আছে। যথেষ্ট সময়, এটুকু পথ উনি হেঁটেই যেতে চান। ট্যাক্সি ড্রাইভারটাকেই বা বেহুদ্দ সাক্ষী রাখেন কেন? ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে ছাতাটা খুলে উনি গুটি গুটি জাস্টিস চন্দ্রমাধব রোড ধরে পশ্চিমমুখ চলতে থাকেন, কাঁধে ব্যাগ। পথ এই মধ্যদিনে প্রায় নির্জন। 2-1 গাড়ি যাচ্ছে হুশহাস করে, রিকশার ঠুনঠুন। বাঁদিকে গুজরাটিদের একটা মেটার্নিটি হোম, তার পাশে একটা ভাজিওয়ালার দোকান, বিপরীত ফুটপাথে দক্ষিণাকালী মিষ্টান্ন ভাণ্ডার। ঘড়িটা দেখলেন আবার 2:20, এখনও 10 মিনিট বাকি। হঠাৎ স্থির করলেন নির্ধারিত সময়ের আগেই উনি ওই বেঞ্চিতে গিয়ে বসে থাকবেন, ছাতা মাথায়। দেখবেন জিন্সের প্যান্ট পরা, টমেটো রঙের স্পোর্টস গেঞ্জি গায়ে লোকটা কোন দিক দিয়ে পার্কে ঢোকে। লক্ষ্য করে দেখবেন সে একা আসে কিনা, কি চেপে এলো। প্রাইভেট কার হলে তার নম্বরটা ওকে দেখে নিতে হবে, ট্যাক্সি হলেও তাই। আর যদি হাঁটতে হাঁটতে আসে তবে ওর হাঁটার ধরনটা অনেকক্ষণ ধরে দেখবার সুযোগ পাবেন। ভবিষ্যতে আইডেন্টিটি প্যারেডে রাস্তাটা পার হয়ে পার্কের ভিতর যাবেন। বাদিক থেকে একজন মোটর বাইক চালিয়ে প্রায় ওর ঘাড়ের উপরে সে ব্রেক কষে। ব্যাগ সামলে উনি 2 পা পিছিয়ে যান। লোকটা বলে, সরি। উনি দাঁড়িয়ে পড়েছেন। মোটর সাইকেলের আরোহীর গায়ে হালকা নীল রঙের একটা উইন্ডি চিটার, মাথায় হেলমেট, চোখে গগলস, তার বাঁ হাতে একটা চিরকুট। ডানে বায়ে দেখে নিয়ে প্রশ্ন করে, উত্তর দিক কোনটা স্যার? তালুকদার সাহেব ওর থেকে প্রায় 2 মিটার দূরে সরে এসেছেন, তবু সেখান থেকেই মনে হলো ওর হাতে ওটা একটা স্কেচ ম্যাপ। প্রফেসর তালুকদারের কাছে কম্পাস নেই, কিন্তু উত্তর দক্ষিণ নিশানাটা তার গুলিয়ে যায়নি। হাত দিয়ে দেখিয়ে দিলেন। লোকটা বললে, তার মানে এটা যদুবাবুর বাজার? এবার সে তার ম্যাপের উপর তর্জনীটা রেখেছে। কাগজটা দেখতে অধ্যাপক তালুকদার ঘনিয়ে এলেন ওর কাছে। লোকটা তার হাতে ধরা ম্যাপের দিকে তাকিয়ে ডান হাতটা বাড়িয়ে দিল ওর দিকে। সেটা মৃদুভাবে স্পর্শ করল ওর তলপেট। সেদিকে তাকিয়ে বজ্রাহত হয়ে গেলেন তালুকদার সাহেব। ওর মুঠিতে ধরা আছে একটা রিভলভার, খেলনার নয়, খাঁটি মাল। উনি কি একটা কথা বলতে গেলেন, কথাটা শোনা গেল না, কারণ ঠিক সেই মুহূর্তে লোকটা কিক করে মোটরসাইকেলে আবার স্টার্ট দিল। প্রচণ্ড শব্দে তালুকদারের কণ্ঠস্বর মিলিয়ে গেল। সামনের রাস্তার দিকে তাকিয়ে মোটর বাইকের শব্দকে ছাপিয়ে গগলস পরা লোকটা বললে, প্রফেসর তালুকদার, কোনো উচ্চবাচ্য করবেন না, আপনার কাঁধের চুলাটা আমার কেরিয়ার ব্যাগে ভরে দিন, কুইক কুইক। তালুকদার তখন থরথর করে কাঁপছেন। ত্রিসীমানায় একটাও লোক নেই। ওদিকে খানকয় গাড়ি পার করা আছে বটে, কিন্তু যাত্রীবিহীন। দক্ষিণাকালী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একজন প্রৌঢ়া মহিলা খরিদ্দারকে অবশ্য দেখা যাচ্ছে। ভটভট ভট বিকট শব্দের মধ্যেই লোকটা বললে, প্রফেসর, আপনি নিজে হাতে ভরে না দিলে আপনার কিডনিটা ফুটো করে ব্যাগটা ছিনিয়ে নেব কিন্তু। আমি 3 গুনব, 1, 2। উনি কাঁধ থেকে ব্যাগটা খুলে নিয়ে কিছু বলতে গেলেন। এবারও তাকে থামিয়ে দিয়ে লোকটা ব্যাগটা ছিনিয়ে নিল, রেখে দিল ওর ক্যারিয়ার ব্যাগে। তারপর একগাল হেসে বলল, আপনি পণ্ডিত মানুষ প্রফেসর, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি মস্তান নই, আমার নাম নেপো।
নেপোয় মারে দই। মাস্তান ওই দেখুন পার্কে ঢুকছে, বুড়ো আঙুল চুষতে চুষতে। আঙুল তুলে সে পার্কের বিপরীত দিকে ইঙ্গিত করল। একটি গাঁটটা গোট্টে লোক গেট দিয়ে পার্কে ঢুকছিল। তার পরনে জিন্সের প্যান্ট, গায়ে টমেটো রঙের গেঞ্জি, মাথায় হুড। সে থমকে দাঁড়িয়ে পড়ল। হেলমেট পরা মোটর সাইকেলে বসা একজন লোক আঙুল তুলে তাকে দেখাচ্ছে, তার হাতে রিভলভার। লোকটা চোঁ চোঁ দৌড় মারল একদিকে। মুহূর্ত মধ্যে ফুল স্পিডে নেপো বেরিয়ে গেল উল্টো দিকে। বজ্রাহত হয়ে মাঝ সড়কে উনি ছাতা মাথায় দাঁড়িয়েই থাকলেন। বাঁকের মুখে মিলিয়ে গেল মোটর বাইক, টমেটো কালার স্পোর্টস গেঞ্জি তার অনেক আগেই হাওয়া। একটা দীর্ঘশ্বাস পড়ল তালুকদার সাহেবের। ভুল হয়ে গেল সামান্যর জন্য। দক্ষিণাকালে মিষ্টান্ন ভাণ্ডারে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি দইয়ের ভাঁড় হাতে এতক্ষণে ওদিকের ফুটপাত ধরে বাড়িপানে হাঁটা ধরেছেন। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন ভদ্রমহিলা তালুকদারকে দেখে। মাঝ সড়কে ও বুড়োটা অমন নিথর হয়ে দাঁড়িয়ে আছে কেন ছাতা মাথায়? পাগল নাকি? সোম মঙ্গল দুটো দিন প্রচণ্ড টেনশনে কাটল। কলেজে গেছেন, কিন্তু যাবার আগে টেলিফোনটা রিসিভার থেকে নামিয়ে রেখে ঘর তালাবন্ধ করেছেন। উনি চাননি ওর অবর্তমানে মাস্তান বাড়িতে ফোন করে। সোমমঙ্গল দুটো দিনই সন্ধ্যার পর দ্বার রুদ্ধ করে অপেক্ষা করছেন টেলিফোনের উপর বাঁ হাতটা রেখে। রাত 8:30 মাস্তান ফোন করেনি। 25,000 টাকার দাবি পুনরায় পেশ করে হুমকি দেয়নি। কিন্তু কেন কেন কেন? ব্যাগটা যে ছিনতাই হয়ে যাবে এটা তিনি জানতেন, নিশ্চিতভাবেই জানতেন। সেটা ছিনতাই হবেই, আন্দাজে নয়, স্বাভাবিক যুক্তিনির্ভর সিদ্ধান্ত। মাস্তান টিপচাপ সহ রসিদ দিয়ে যখন ব্ল্যাকমেলিংয়ের টাকাটা নিতে স্বীকৃত হলো, সেই মুহূর্তেই উনি সেটা বুঝে নিয়েছিলেন। অমন একটা রসিদ সে প্রফেসর তালুকদারের ব্যাংক ভল্টে রাখতে রাজি হবে না, কিছুতেই না। ওই চুক্তিটার ধোপে টেকে না। ওই দুপক্ষের আর্সেনেলে হাইড্রোজেন বম্ব থাকা। তালুকদার 60-এর কোঠায়, আর মাস্তান বোধ করি 20-22 হবে। মাস্তানের প্রত্যাশিত মধ্যবয়সে তালুকদার সাহেবের ওয়ারিশ ব্যাংক ভল্টটা খুলবে। তখন হয়তো উনি সমস্ত ঘটনাটা একটা এফআইআরের মতো লিখে তার সঙ্গে ওই রসিদ পিন দিয়ে গেঁথে তার ব্যাংক ভল্টে রেখে গিয়েছেন প্রতিশোধ নিতে। তাহলেই বাকি। প্রফেসর তালুকদার তাই আন্দাজ করেছিলেন নর্দার্ন পার্কে পৌঁছবার পূর্বেই তার ব্যাগটা ছিনতাই হয়ে যাবে। সেজন্য সাবধানী মানুষটি প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নিয়েছিলেন ঠিকই। সেজন্যই চাঁদনির বাজার থেকে একজোড়া টর্চের ব্যাটারি কিনতে হয়েছে, ইঁদুর মারা স্প্রিং কল, সোল্ডারিং তার কিনতে হয়েছে। সেজন্যই দুটো দিন নির্জন কক্ষে সাধনা করতে হয়েছে। কিন্তু ওর দৃঢ় বিশ্বাস ছিল মাস্তান নিজেই আসবে টাকাটা নিতে। তাই মোটর সাইকেল আরোহীর অতর্কিত আবির্ভাবটা অপ্রত্যাশিত ছিল না ওর কাছে। কিন্তু দাবাবরে ছকের ও প্রান্তে ঘোড়ার চালে ওটসাই কিস্তিটা ওর নজরে পড়েনি। উনি ভাবতেই পারেননি মাস্তান এভাবে দাবা ধরে ঘোড়ার চালে কিস্তি দিতে পারে। তাই বেমক্কা নেপো সহকারীর আবির্ভাবে উনি হতচকিত হয়ে পড়েন। মাস্তানকে ডিঙিয়ে দধিভক্ষণ মানুষের দ্বিতীয় একটি নেপোর আবির্ভাবটা ছিল হিসাবের বাইরে। দুজনে যে যেদিকে পারল পালালো। উনি কী করবেন? কিন্তু সোমমঙ্গল দুটো দিনের মধ্যে মাস্তান টেলিফোন করল না, নতুন করে 25,000 টাকার দাবিটা পেশ করল না। কেন কেন কেন? হয় মোস্তান নয় নেপো, একজন না একজন তো তাকে ফোন করবেই। দুজনের মধ্যে যে ফাঁকে পড়েছে। গ্যারেজে গাড়িটা তুলে দিয়ে সবে তালা লাগিয়েছেন, বাড়ির দিকে এক পা বাড়াবেন, তখনই ওর পাঁজর ঘেঁষে এসে থামল একটা মোটরসাইকেল। না দেখেই ওর মনে হলো নেপো। দইয়ের হাঁড়িটা মধুসূদন দাদার ভাঁড়ের মতো বারে বারে ভরে উঠে কিনা দেখতে এসেছে। ঘুরে দাঁড়িয়ে দেখলেন না, নেপো নয়। কালো কোট গায়ে একজন অপরিচিত যুবক। নেপোকে উনি চেনেন না। তার চোখে ছিল গগলস, মাথায় হেলমেট, এরও তাই, কিন্তু দেহ দৈর্ঘ্যে সেই নেপোর চেয়ে অন্তত 6 ইঞ্চি লম্বা। ও আজকাল তো আবার 6 ইঞ্চি বলা চলবে না, 15 সেন্টিমিটার আর কি। প্রফেসর তালুকদার? ইয়েস। প্রফেসর রঞ্জন তালুকদার, পিআরএস? হ্যাঁ, তাই। আপনি কে? মোটর বাইকটা একপাশে সরিয়ে এগিয়ে এলো, সসম্ভ্রম নমস্কার করে এবার নিম্নকণ্ঠে বললে, ডিটেকটিভ সার্জেন্ট পুনম মজুমদার। আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল স্যার। ভিতরের পকেট থেকে ওর আইডেন্টিটি কার্ডটা বার করে দেখায়। সাবধানী মানুষটি আলোর নিচে ভালো করে দেখে নিলেন।
হ্যাঁ, লোকটা পুলিশ বিভাগের অফিসারই বটে, এতে সন্দেহ নেই। আসুন, ভিতরে আসুন। আপনি আমাকে তুমিই বলবেন স্যার, কিন্তু ওই পার্কের দিকে গেলে ভালো হতো না? আমি কিছু আমি কিছু গোপন কথা জানতে চাইবো স্যার, হয়তো কিছুটা সংকোচের। তালুকদার হেসে বললেন, আমি পেশায় মাস্টার মানুষ, বয়সেও তোমার ডবল। আমার কাছে আবার তোমার সংকোচ কিসের মজুমদার? প্রণব কেসে গলাটা সাফা করে নিল, তারপর বলল, না আমার তরফে নয় স্যার, মানে ওই আপনার তরফেই। আচ্ছা, মানে মিসেস তালুকদার কি বাড়িতেই আছেন? আছেন প্রণব, তুমি জানো না তাই প্রশ্ন করছো। মিসেস তালুকদার আজ 28 বছর শয্যাশায়ী, পার্মানেন্টলি ইনভ্যালিড। প্রণব অবাক বিস্ময়ে তাকিয়ে রইল কয়েকটি মুহূর্ত, তারপর বললে, সরি সরি স্যার, আমি জানতাম না। কিন্তু আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা কেউ এখন কি বাড়িতে? ওকে মাঝপথে থামিয়ে দিয়ে তালুকদার ম্লান হেসে বলেন, মজুমদার, বিবাহের 1 বছরের মধ্যেই আমার স্ত্রী পঙ্গু হয়ে যান। সংসারে আর কেউ নেই। এসো, ভিতরে এসো। গাড়ি পার্কিংয়ের শব্দ পেয়ে রামু এসে দরজা খুলে দাঁড়িয়েছিল। উনি ডিটেকটিভ সার্জেন্ট প্রণব মজুমদারকে নিয়ে এসে ওর স্টাডিতে বসালেন। তার মুখোমুখি বসতে যাবেন তার পূর্বে রামু ঘোষণা করে, মাইজি বইলাতি হায়। অগত্যা ফ্যানটা খুলে দিয়ে স্ত্রীর ঘরে চলে আসেন। শয্যাশায়ী মানুষটির কৌতূহল অফুরন্ত, আর সে কৌতূহল মেটানোর তর সয় না। প্রণতি জিজ্ঞেস করেন, মোটর সাইকেলে চেপে কে এলো গো? ওই ডিটেকটিভ পুলিশ সার্জেন্ট। রামুকে বলো দুজনের জন্য চা জলখাবার দিয়ে যেতে। আমরা দরজা বন্ধ করে কথা বলবো, ও যেন টোকা দেয়। এই কথাগুলো উনি নিজেই রামুকে বলতে পারেন, সচরাচর বলেন না, প্রণতকে দিয়ে বলেন, অর্থাৎ শুয়ে শুয়ে যতটা গৃহিণীপনা করা চলে সেই আর কি। প্রণতি জানতে চান, ডিটেকটিভ পুলিশ সার্জেন্ট তা কেন এসেছে? বাহ, ভুলে গেলে সেই অসভ্য মাস্তানটা আমাকে টেলিফোনে শাসিয়েছিল না, মনে নেই তোমার? সেই তার বোন, কি যেন নাম, তাকে পাশ করিয়ে দিতে। প্রণতি বলেন, হ্যাঁ হ্যাঁ, মালিনী মালিনী। হ্যাঁ মালিনী, তাই ও এসেছে আমার নিরাপত্তা বিধানে। ও আচ্ছা, যাও, আমি রামুকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। এবার বাইরের ঘরে ফিরে এসে ওর মুখোমুখি বসে বললেন, এবার বলো মজুমদার, আমার সংকোচ হবার মতো কী কথা বলতে চাও? স্যার, আপনি কি মেঘচুম্বিত অ্যাপার্টমেন্টটা চেনেন? তালুকদারের মুখের হাসি মিলিয়ে যায়, সংক্ষেপে বলেন, হ্যাঁ চিনি। মাসখানেকের ভেতর ওখানে গিয়েছেন স্যার? একটু ইতস্তত করে স্বীকার করলেন, হ্যাঁ গেছি। মানে আমি যে বলতে চাইছি, 8 তলার 20 নম্বর ফ্ল্যাটে গিয়েছিলেন কি, মিস্টার সন্ধির অ্যাপার্টমেন্টে? এবার সরাসরি জবাব দিলেন না, একটু ভেবে নিয়ে বললেন, মজুমদার, ভারতীয় সংবিধানে প্রভিশনস আছে, পুলিশ যদি মনে করে। আগে না না, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমরা কিছু তথ্য সংগ্রহ করছি মাত্র, আপনাকে অভিযুক্ত করার ইচ্ছা আমাদের আদৌ নেই। আচ্ছা, আমি বরং ব্যাকগ্রাউন্ডটা আপনাকে খুলে বলি, তাহলে আপনার পক্ষে আমাদের সহযোগিতা করা সহজতর হবে। শুনুন, গতকাল রাত্রে ট্যাংরার একটা বস্তির ঘরে সার্চ করতে গিয়ে আমার সহযোগী পুলিশ একটা চাবি দেওয়া অ্যাটাচি কেস পায়। সেটা খুলে দেখা যায় তার ভিতর গোনাগুনতি 22টা ম্যানিলা কাগজের খাম। প্রতিটি খামের উপর এক একজনের নাম লেখা, নাম আর ঠিকানা, কি কাজ করেন, কর্মস্থলের ঠিকানা আর টেলিফোন নাম্বার। নামগুলি সব পুরুষের। আমরা অনুসন্ধান করে দেখেছি অধিকাংশই বয়স্ক, অর্থবান এবং জীবনে সুপ্রতিষ্ঠিত পুরুষের। প্রতিটি খামের ভিতর 4-6টি রঙিন হটশট ফটোগ্রাফ, পোস্টকার্ড সাইজ এবং সেলোফোনে মোড়া ওই 6টি আলোকচিত্রের নেগেটিভ। মজুমদার এই পর্যন্ত বলে থামল। অধ্যাপক তালুকদার অধপতনে নির্বাক বসে রইলেন। আবার শুরু করল প্রণব, স্যার, ছবিগুলি সম্পূর্ণ বিবস্ত্র নরনারীর, ইনফ্যাক্ট সঙ্গমরত নরনারীর। 22টি খামেরে একই রমণী, কিন্তু পুরুষগুলি সব বিভিন্ন। বুঝতে অসুবিধা হয় না, খামের উপর যার নাম ঠিকানা লেখা আছে তারই ছবি। ওর একটা খাম, তাতে 6টা ফটো আর 6টা নেগেটিভ ছিল। নিতান্ত সৌভাগ্যই বলতে হবে, এই নাটকীয় মুহূর্তে রামুর ঊর্ধ্বতরে টোকা দিল। তালুকদার উঠে পড়েন, এক্সকিউজ মি। তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। রামু 2 প্লেট খাবারের ট্রে এবং 2 কাপ চা নামিয়ে দিয়ে যায়।
তালুকদার দরজাটা পুনরায় ভিতর থেকে অর্গলবদ্ধ করে ফিরে এসে বসে পড়েন। বলেন, মজুমদার, অপ্রিয় আলোচনাটা বরং খেয়ে নিয়ে করা যাক। প্রণব চায়ের কাপটা টেনে নেয়। অনেকে খাবার খেয়ে চা পান করে, অনেকে চা পান করে আহার করে। প্রণব দ্বিতীয় দলে, তালুকদার আবার প্রথম দলে। ফ্রেঞ্চ টোস্টের পাত্রটা টেনে নিয়ে বলেন, কল্যাণকে চেনো মজুমদার? কল্যাণ সেনগুপ্ত, আইপিএস। বাহ, স্যারকে চিনব না? উনি এখন সেন্ট্রাল গভর্নমেন্টে, দিল্লিতে পোস্টেড। ওকে চেনেন বুঝি? হ্যাঁ, কল্যাণ আমার ছাত্র ছিল, ব্রিলিয়েন্ট ছাত্র। ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়, তারপর আইপিএস। আহার এবং চা পান আনতে আবার সেই অনিবার্য অপ্রিয় প্রসঙ্গ। তবে প্রণব জিনিসটা সহজ করে পরিবেশন করলো। পকেট থেকে একটা পোস্টকার্ড সাইজ রঙিন ফটোগ্রাফ বার করে বললে, দেখুন তো স্যার, এই মেয়েটিকে চেনেন? হ্যাঁ, মালিনীরই। ঈশ্বরকে ধন্যবাদ, যদি তিনি থাকেন। মেয়েটি বিবস্ত্রা নয়। দেখে নিয়ে প্রফেসর তালুকদার ফেরত দেন। হ্যাঁ, চিনি মেয়েটিকে। এই মেয়েটি মোহজাল বিস্তার করে টেলিফোনে ডেকে আপনাকে ওই 8x20 অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, তাই তো? নতমস্তকে স্বীকার করলেন মাথা নেড়ে। কত টাকা দিয়েছিলেন ওকে স্যার? চমকে চোখে চোখে তাকান। বলেন, টাকা? না, টাকা তো কিছু দিইনি। কিন্তু ওই মেয়েটির সঙ্গে আপনি তো এক বিছানায় শুয়েছিলেন স্যার। তালুকদার নির্বোধের মতো তাকিয়ে রইলেন ওর দিকে। প্রণব স্পষ্ট স্বরে বললে, অস্বীকার করে লাভ নেই স্যার। একটা খামের উপর আপনার নাম ঠিকানা লেখা, আর ভিতরে আপনাদের দুজনের 6খানা ফটোগ্রাফ। আপনি হয়তো খেয়াল করেননি, মেয়েটির শয়নকক্ষে জোরালো বাতি ছিল। পর্দার আড়ালে দাঁড়িয়ে কেউ আপনাদের দুজনের ফটো তুলেছিল। তালুকদার 2 হাতে নিজের মুখ ঢাকলেন। স্যার, আপনি বলতে চান ফটোর কথা আপনি আদৌ জানতেন না, তাই তো? মুখ থেকে হাত সরল না, শিরশ্চালনে জানালেন, উনি তা জানতেন না। অর্থাৎ আমার কাছে এইমাত্র জানলেন? হ্যাঁ, তাই। আমি স্বপ্নেও ভাবতে পারিনি সেই শয়তানিটা। না স্যার, সে শয়তানি নয়, সেও এক হতভাগিনী, ব্ল্যাকমেলিংয়ের শিকার স্যার। তারও জীবনে একবার পদস্খলন হয়েছিল, আর বাকি জীবন তারই মাসুল দিয়ে চলেছে। এতক্ষণে সত্যি স্তম্ভিত হয়ে গেলেন প্রফেসর তালুকদার। আর অভিনয় নয়, মুখ থেকে হাতটা সরে গেল। বললেন, মানে? প্রণব বুঝিয়ে বলে, মেয়েটি খানদানি বড় ঘরের, পড়াশুনোতেও দুর্দান্ত স্যার। ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর পদস্খলন হয়। পদস্খলন ঠিক নয়, অপাত্রে বিশ্বাস করে যদি অপরাধ হয় তবে তাই। ছেলেটা ওকে ফেলে পালিয়ে যায়। ওর পরিবারের ধারণা অপহৃতা মেয়েটি মারা গেছে। বাস্তবে ওর একটি পুত্র সন্তানও হয়েছিল স্যার, জীবন। তালুকদার চমকে ওঠেন। কি বললে? জীবন? জীবক নয়? আগে না, আগে না। কেন স্যার, জীবক হতে যাবে কেন? না, কিছু না, আমারই ভুল। তারপর? স্যার, ওর ওই সন্তানটাই হচ্ছে ওই মস্তান পার্টির ট্রাম্প কার্ড। মেয়েটি যদি কোনো সময় বেশ্যাবৃত্তি করতে অস্বীকৃত হতো, তাহলে ওরা ভয় দেখাতো জীবনকে পঙ্গু করে ভিক্ষাজীবী বানিয়ে মায়ের অপরাধে শোধ নেবে। প্রতি মাসে দূর থেকে জীবিত জীবনকে দেখতে পাওয়াই ছিল ওর জীবন ধারণের একমাত্র সান্ত্বনা। অবিবাহিত ছোট বোনদের কথা ভেবে সে আত্মপ্রকাশও করেনি। মেয়েটি এখন কোথায় প্রণব? সে মুক্তি পেয়েছে স্যার, ছেলেকেও পেয়েছে। নিজের পরিবারে সে ফিরে যেতে চায়নি। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মা ছেলের একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা হচ্ছে দিল্লিতে। মেয়েটা একটা অরফানেজে চাকরি পাবে। তো ওই মস্তান পার্টি সেখানে আবার গিয়ে? না স্যার, মেয়েটি দুঃস্বপ্নের অবসান হয়েছে। তার সাহায্যে আর ব্ল্যাকমেলিং করা যাবে না। ওর অবৈধ সন্তানটিও ওই অরফানেজেই থাকবে, মাও ওখানে চাকরি করবে। তালুকদার অস্ফুটে বললেন, থ্যাংক গড। ঈশ্বর আছেন কিনা এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে মনে পড়ল না বিজ্ঞান ভিক্ষুর। আবার কিছুটা নীরবতা। অধ্যাপক তালুকদারই সে নীরবতা ভেঙে বললেন, বিশ্বাস করো প্রণব, কাজটা যে বেআইনি তা আমি আদৌ জানতাম না। প্রণব চায়ের কাপটা নামিয়ে রেখে বললে, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলা দরকার স্যার, আপনি কোনো বেআইনি কাজ করেননি। প্রস্টিটিউশন এদেশে ওপেন প্রফেশন। তাছাড়া আপনি বলছেন ওকে কোনো টাকাও দেননি। মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে যখন নয়,
আর সে যখন প্রাপ্তবয়স্ক, এমনকি ওই ফ্ল্যাটে আপনি অনধিকার প্রবেশও করেননি, মেয়েটির আহ্বানে তারই ফ্ল্যাট মনে করে। তাহলে তুমি কি অনুসন্ধান করতে এসেছো আমার কাছে? স্যার, আপনার ব্যক্তিগত জীবনের গোপনীয়তার বিষয়ে আমাদের, মানে পুলিশের কোনো কৌতূহলই নেই, কোনো জিজ্ঞাসাও নেই। আমার বড় কর্তার ধারণা ওরা, বাই দ্য ওয়ে, ওরা ছিল দুজন, গুরু আর চেলা। ওরা ওই মেয়েটির সাহায্যে অর্থবান, বয়স্ক ও সমাজে প্রতিষ্ঠিত মানুষদের ওই অ্যাপার্টমেন্টে টোপ ফেলে টেনে নিয়ে যেত। তারপর বিশেষ মুহূর্তে পর্দার আড়াল থেকে ফটো তোলা হতো। এইভাবে এ পর্যন্ত 22 জন মানুষকে ওরা কবজা করেছে। তারপর ওই ফটো দেখিয়ে তাদের ব্ল্যাকমেলিং শুরু হয়ে যেত। এতেই ছিল ওই গুরু শিষ্যের ব্যবসা, বুঝলেন স্যার? গুরু শিষ্য? নেপো আর মাস্তান? কে গুরু, কে চেলা? তালুকদারের মনে যে এইসব প্রশ্ন জাগছে তা তার মুখ দেখে আদৌ বোঝা গেল না। তিনি নির্বাক তাকিয়ে রইলেন প্রণবের মুখের দিকে। এইবার বলুন স্যার, কি করে মেয়েটির সন্ধান পেলেন? উনি সংক্ষেপে তা জানালেন। ট্যাক্সির গর্ভে পত্রিকা পাওয়া থেকে টেলিফোনে যোগাযোগ, ট্যাক্সি নিয়ে মেঘচুম্বিত অ্যাপার্টমেন্টে যাওয়া। তারপর অভিজ্ঞতাটা একেবারে সংক্ষেপিত করে বললেন, হঠাৎ দরজায় কলবেল বেজে ওঠায় আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, মেয়েটিকে কোনো টাকা পয়সা না দিয়েই। তারপর তারপর স্যার টেলিফোন কলটা কখন পেলেন? না, তারপরে মেয়েটি তো আমাকে আর টেলিফোন করেনি। মেয়েটি নয় স্যার, মেয়েটি নয়, আমি মস্তান অ্যান্ড পার্টির কথা বলছি। আহ, মস্তান। হ্যাঁ, মস্তান বলে একজন আমার শালাকে ফোন করেছিল, প্রিন্সিপাল সাহেবকেও ফোন করেছিল, কিন্তু আমাকে তো করেনি। তার মানে আপনার কাছে কেউ কোনো টাকা দাবি করেনি? ওই ফটো আর নেগেটিভ ফেরত দেবার প্রস্তাব করে কেউ করেনি ফোন? না, ফটো যে তোলা হয়েছে তাই তো জানতাম না আমি। আই সি। আমার মনে হয় আপনার দান আসেনি বলেই। 22 জন মানুষকে দহন করছিল তো ওরা, একে একে অগ্রসর হচ্ছিল। আপনার শ্যালক আর প্রিন্সিপালকে বাজিয়ে রেখেছিল, আশা করেছিল তারা আপনাকে কিছু বলবেন, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে থাকবেন। সে যাই হোক, আপনি বলছেন যে আপনার কাছে ব্ল্যাকমেলের প্রস্তাব নিয়ে কেউ আসেনি, তাই তো? না, আসেনি। বোধহয় আমার দান আসার আগেই তোমরা ট্যাংরার বস্তিতে রেড করেছো। আর একটা কথা, ওই ছবিগুলোর কি হবে? আমি যে মুহূর্তে লালবাজারে রিপোর্ট করব স্যার যে আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো যোগাযোগ নেই, তখনই ওরা আপনার খামটা পুড়িয়ে ফেলবে। মাননীয় নাগরিকদের বেইজ্জত করবার কোনো বাসনা আরক্ষা বিভাগে নেই স্যার। কিন্তু তোমরা যখন তদন্ত করে বেড়াচ্ছ, তখন তো ব্ল্যাকমেলারকে একদিন না একদিন আদালতে তুলবেই। সেদিন কোনো না কোনো মাননীয় নাগরিক তো বেইজ্জতে চূড়ান্ত হবেন। প্রণবের চা জলখাবার শেষ হয়েছিল, এখন তার একটু ধূমপানের নেশা জেগেছে। বৃদ্ধ অধ্যাপকের সম্মুখে সে সিগারেটটা ধরাতে চায় না, উঠে দাঁড়ায়, বলে, না স্যার, ঘটনাচক্রে কোনো মাননীয় নাগরিকই এই বিশেষ ক্ষেত্রে বেইজ্জত হবেন না। আমরা কোনো আদালতে এভিডেন্স হিসেবে ওই 22 জনের কোনো ফটোগ্রাফি দাখিল করব না। তাহলে তাহলে ওই ব্ল্যাকমেলারদের কনভিকশন হবে না, শাস্তি হবে না? এককালে সে প্রণব মজুমদার বললে, ওর কনভিকশন হয়ে গেছে স্যার, ওর একার নয়, দুজনেরই, গুরু আর চেলার, ডেথ পেনাল্টি। তালুকদার অবাক হয়ে বললেন, ডেথ পেনাল্টি হাইকোর্টে? না স্যার, হায়ার কোর্টে। উপরের ঘূর্ণমান সিলিং ফ্যানটার দিকে আঙুল তুলে দেখায়। প্রফেসর সেদিকে একবার তাকিয়ে দেখলেন, বো বো করে ফ্যানটা ঘুরছে। বললেন, তার মানে? তার মানে স্যার, আমি এখানে কোনো ব্ল্যাকমেলিংয়ের চার্জের জন্য এনকোয়ারি করতে আসিনি। চার্জটা ব্ল্যাকমেলিং নয়। তাহলে তাহলে কি? স্যার, মার্ডার, খুন। প্রফেসর তালুকদার এক মুহূর্তের জন্য স্তব্ধ বিস্ময় ওর দিকে তাকিয়ে থাকেন। তারপর যেন কণ্ঠস্বর ফিরে পান, বলেন, মার্ডার? তার মানে ওই অ্যান্টি সোশ্যাল গুন্ডা দুটো কাউকে খুন করেছে? আগে না স্যার, ওই গুরু শিষ্য দুজনেই খুন হয়ে গেছে। গুড হেভেন্স! কিভাবে? গুলিতে, রিভলভারের? এবারেও আপনার অনুমানে ভুল হলো স্যার, এত ভুল তো সচরাচর আপনি করেন না। প্রফেসর তালুকদার গম্ভীর হয়ে যান, সামলে নিয়ে বলেন, তবে কিভাবে? বলছি স্যার, বলছি, কোনো একজন A1 ধুরন্ধর ওস্তাদের শেষ রাত্রের প্যাঁচে
তিনি ওই মস্তানির দাবি মেনে নিয়েছিলেন। ব্ল্যাকমেলিংয়ের টাকাটা মিটিয়ে দেন একটা মজবুত কালো রঙের স্টিলের ক্যাশ বাক্সে। ওরা গুরু শিষ্য কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতো না স্যার। দুজনেরই আশঙ্কা ছিল যে পার্টনার ইন ক্রাইম ডাবল ক্রাশ করবে। তাই ক্যাশ বাক্সটা খোলার সময় দুজনেই হুমড়ি খেয়ে পড়েছিল 10-20 টাকার নোটের বান্ডিল গুনতি করতে। চাবিটা সেলোটেপ দিয়ে বাক্সের গায়ে আটকানো ছিল। চাবি লাগিয়ে পাল্লাটা খোলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড একটা বিস্ফোরণ হয়। টালিঘরের আধখানা ছাদই উড়ে যায়। গুরু আর চেলার দেহ শতচ্ছিন্ন হয়ে গেছে। কোনটা কার হাত আর কোনটা কার পা তা জিগস পাজলের মতো পুলিশকে মেলাতে হয়েছে। শিষ্যকে শনাক্ত করা গিয়েছে তার একটা টিপিক্যাল টমেটো রঙের স্পোর্টস গেঞ্জি দেখে, আর গুরুর মাথায় হেলমেট পরা ছিল বলে তার মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ হয়নি। দুজনের নামেই একাধিক পুলিশ কেস ছিল স্যার। শনাক্ত করার কোনো অসুবিধা হয়নি। মরা পাবদা মাছের মতো নিষ্পলক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকেন অধ্যাপক তালুকদার। মুখটা হাঁ। ডিটেকটিভ সার্জেন্ট বুঝিয়ে বলে, আসলে স্যার বাক্সটা ছিল একটা বুবি ট্র্যাপ। ইঁদুর মারা কলের স্প্রিংয়ের স্টোর করা স্ট্যাটিক এনার্জি পাল্লা খোলার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে ড্রাই সেল ব্যাটারির ফিউজ দুটিকে জুড়ে দেয়। ইলেকট্রিক স্পার্ক দেয়, সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ। তালুকদার জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলেন, ইউ মিন বোমা? বোমা বিস্ফোরণ? ক্যাশ বাক্সে বোমা এলো কোথা থেকে? প্রণব হাসতে হাসতে বললে, স্যার বোমা পেটেও আজকাল রামশ্যাম যদুও বানায়, পাড়ায় পাড়ায় বানায়, বুঝলেন স্যার? তা বটে, কিন্তু স্যার এটা কোনো রামশ্যাম যদুর হাতের কাজ নয়। তালুকদার ইতস্তত করে বললেন, এ কথা কেন বলছো? এ কথা কেন বলছো প্রণব? কারণ স্যার এটাতে ছিল মাস্টার টাচ। কে বানিয়েছেন তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তিনি ধরনীর পাপের ভার কিছুটা লাঘব করেছেন। তিনি আমাদের নমস্য স্যার। তালুকদার ক্ষীণ প্রতিবাদ না করে পারেন না। না না, তা বললে কি চলে? সবাই যদি এভাবে আইন নিজের হাতে নেয়। প্রণব হেলমেটটা বগল দাবা করে উঠে দাঁড়িয়েছিল। এ কথায় একগাল হেসে বলে, না স্যার, সবাই তা পারে না। এক্সপ্লোসিভে বিশেষ ট্রেনিং নিয়েছি বলেই আমাকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে। এনকোয়ারি করে আমি যা বুঝেছি তা আমি আমার রিপোর্টে লিখতে পারবো না স্যার। তবে আপনি পণ্ডিত মানুষ, আপনাকে আমি চুপি চুপি জানিয়ে যেতে পারি। আপনি বুঝবেন স্যার। তালুকদার কোনো কৌতূহল দেখালেন না। তা সত্ত্বেও প্রণব একই নিঃশ্বাসে বলে গেল, আমি নিশ্চিত স্যার ওই বুবি ট্র্যাপটা যিনি বানিয়েছেন তিনি কেমিস্ট্রি, ফিজিক্স এবং উদ্ভাবনী প্রতিভায় অদ্বিতীয়। হি ইজ আ জিনিয়াস স্যার, হি ইজ আ জিনিয়াস। তালুকদারের কণ্ঠনালী শুকিয়ে ওঠে। প্রণব বলে চলে, তবে আপনার ও কথাটাও খাঁটি স্যার, 100% কারেক্ট। আইন কেউ নিজের হাতে নিতে পারে না, আমরা তা অ্যালাউ করতেও পারি না। আপনি ও বিষয়ে নিশ্চিন্ত থাকুন স্যার, আমরা শেষ পর্যন্ত তদন্ত করে দেখব। এক এক করে ওই 21 জনকেই। 21? এই যে বললে 22? আরে নয়, আজ আপনার কেন বারে বারে এমন ভুল হচ্ছে স্যার? এখন তো 21ই বাকি থাকলো। আপনি তো ব্ল্যাকমেলিংয়ের শিকার হননি আদৌ। ফটোগুলো তো অস্তিত্বই জানতেন না। দেয়ারফর 22 - 1 = 21। আচ্ছা চলি স্যার। তবে স্যার যাওয়ার আগে আপনার পায়ের ধুলো কিন্তু একটু আমি নিয়ে যাব। অধ্যাপক তালুকদার অনুমতি দিতে পারলেন না, আপত্তি করতেও পারলেন না। প্রস্তর মূর্তির মতো শুধু দাঁড়িয়ে রইলেন। প্রণব নিচু হয়ে ওর পদধূলি নিল, হেলমেটটা মাথায় চড়ালো, তারপর নির্গমন দ্বারের দিকে এক পা এগিয়ে আবার হঠাৎ থমকে থেমে পড়ে, আবার পিছন ফিরে। অধ্যাপক তালুকদার অত্যন্ত বুদ্ধিমান। তিনি বুঝতে পেরেছেন প্রণব মজুমদার কোনো এন্ডেঞ্জার্ড স্পিসিসের দুর্লভ একটি উদাহরণ। ও যে মুষ্টিমেয় কিছু পুলিশ অফিসার আজও টিকে আছে, যাদের জন্য এই সর্বব্যাপী দুর্নীতির মধ্যেও মানুষ বেঁচে আছে, শান্তি শৃঙ্খলার কিছুটা আজও বজায় আছে। পার্টি ইন পাওয়ারের প্রতিবন্ধকতার প্রভাবে গুন্ডা মস্তান দমন করতে পারে না বলে যারা নিজের নিজের হাত কামড়ায়। প্রণব সেই দুর্লভ প্রাণীর একটি দৃষ্টান্ত। প্রণব বলে, একটা কথা স্যার বলতে ভুলেই যাচ্ছিলাম, আপনি আমার একটা উপকার করবেন স্যার? অধ্যাপক তালুকদার দুরু দুরু বুকে বলেন, বলো।
আমি চলে গেলে ডক্টর সেনের বাড়িতে একটা টেলিফোন করবেন স্যার। ডক্টর অপরেশ সেন, তার মেয়ে কৃষ্ণা আজ নিয়ে 5 দিন অনশনে আছে। কেউ তাকে কিছু মুখে দেওয়াতে পারেনি স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনেছি সে কথা, কিন্তু আমার কথাই বা কৃষ্ণা শুনবে কেন? শুনবে স্যার, শুনবে, কারণ আপনি যে তাকে ওই সঙ্গে আরও একটা খবর জানিয়ে দেবেন স্যার। শ্রীযুক্ত লালমোহন বিশ্বাস মশাই দেহ রেখেছেন। তালুকদার সাহেব চমকে ওঠেন। কি বললে? লালমোহন বিশ্বাস? আগে না, তা তো বলিনি আমি। তবে কার কথা বলছো? কে মারা গেছেন? স্যার, শ্রীযুক্ত লালমোহন বিশ্বাস মশাই পার্টির সম্মানিত কর্মী ছিলেন কি না। তালুকদার বুঝতে পারে প্রণব অতি ধুরন্ধর গোয়েন্দা। রুদ্ধদ্বার কক্ষে তিনি মহিম হালদারকে কী ভাষায় কথা বলেছেন তা পর্যন্ত জানে। উনি জানতে চান, তা লালমোহন বিশ্বাস মশাই হঠাৎ কিভাবে দেহ রাখলেন প্রণব? স্যার, সে কথাই তো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। বোমা বিস্ফোরণে, বুবি ট্র্যাপের খপ্পরে পড়ে স্যার। এমন একটা সন্দেহ ওর নিজেরও হয়েছিল। এতক্ষণে নিঃসন্দেহ হলেন। বলেন, কিন্তু এ খবরটা তো কৃষ্ণাকে যে কেউ জানাতে পারে প্রণব, পারে না? স্যার দেখুন, বাস্তবতার বিচারে পারে, নিশ্চয়ই পারে, কিন্তু নৈতিকতার অগ্রাধিকারে পারে না। সে অধিকার যে নিজ শৌর্যে অর্জন করেছেন আপনি স্যার। কি করে অমন অগ্রাধিকার আপনার হলো তা আমার কাছে জানতে চাইবেন না স্যার। সে কথা আমরা আলোচনা করতে পারি না। প্রফেশনাল এথিক্সে বারণ আছে। হেলমেট দাঁড়িয়ে আবার একটি বাও করে প্রণব বেরিয়ে যায় অন্ধকারে। প্রায় 1 মাস পরের কথা। দেবু আর কৃষ্ণা ইতিমধ্যে একদিন এসে ওকে যুগলে প্রণাম করে গেছে। দুজনেই এখন হাঁটাচলা করতে পারছে। হঠাৎ একদিন দিল্লি থেকে ডাকে একটা চিঠি পেলেন। মাদার টেরেসার স্নেহধন্যা একটি অনাথ আশ্রমের মহিলা সেক্রেটারি ইংরেজিতে ছাপানো আবেদনপত্র। ওর প্রতিষ্ঠানে পিতৃ পরিচয়হীন হতভাগ্যদের মানুষ করার মনুষ্যত্বের দাবি মিটিয়ে দেবার চেষ্টা হয়। ছাপানো আবেদনপত্রটা কিন্তু বুক পোস্টে আসেনি, এসেছে মুখবন্ধ খামে, তাই পুরো ডাকটিকিট লেগেছে। ইংরেজি আবেদনপত্রের তলায় সাদা বাংলায় গোটা গোটা হরফে কে যেন লিখেছে, প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি। প্রফেসর তালুকদার প্রায়শ্চিত্তের সুযোগ পেলেন। প্রায়শ্চিত্ত? না, পাপ তো তিনি কিছু করেননি। প্রণব মজুমদারের ভাষায় ধরনীর পাপের ভার কিছুটা লাঘব করেছেন মাত্র। কবি সাহিত্যিক হিসেবে সমাজের প্রতি যা তার প্রতিশ্রুতি। 2-1টি কাঁটা করি দিব দূর, তারপরে ছুটি নিব। বরং বলা উচিত উপযুক্ত পাত্রে করুণা প্রদর্শনীর একটা সুযোগ পেলেন মাতা আম্রপালির উদাত্ত পুকারে। দেরাজ খুলে চেক বইটা বার করে আনলেন উনি। 25,000 টাকার একটা চেক লিখতে। আপনারা শুনলেন বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত আম্রপালি উপন্যাসটি। বন্ধুরা, কি অসাধারণ, কি এক্সেলেন্ট ফিনিশিং বলুন তো। আমার তো দারুণ লেগেছে। বিকল্প কিছু এন্ডিং হতে পারে বলে আমার তো মনে হয় না। অসাধারণ। আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।